নমস্কার, রিপাবলিক বাংলায় আপনাদের স্বাগত। অনির্বাণের অগ্নিবাণে আজকে জানিয়ে কথা বলবো যাবতীয় সমস্যা যেন নির্বাচন কত দফায় হবে সেটা নিয়ে, অর্থাৎ কোভিড ছড়ানোর কথা বলছি, কোভিড সংক্রমণের কথা বলছি। মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস এবং রাজ্য সরকারের একমাত্র চিন্তা হয়ে দাঁড়িয়েছে কোভিড ছড়ানোর ক্ষেত্রে ক দফায় নির্বাচন হচ্ছে সেটাই একমাত্র বিবেচ্য। আচ্ছা, ক দফায় নির্বাচন হচ্ছে তার উপর কি কোভিড ছড়ানো নির্ভর করে আদৌ? অন্তত আজকে যে সমস্ত অন্য দলগুলি নির্বাচন কমিশনের দপ্তরে গিয়েছিল, তার কারণ আছে সর্বদল বৈঠক ছিল, বামেরা গেছিলেন, বিজেপি গিয়েছিল, কংগ্রেস গিয়েছিল, যতগুলি দল এই মুহূর্তে প্রতিদ্বন্দ্বিতা করছে সবাই গিয়েছিল এই রাজ্যের নির্বাচনে, এবং তারা প্রত্যেকে বলছেন বিধি কমাতে, বিধি নিষেধ নতুন করে যদি চালু করতে হয় সেটা করুন, কোভিড বিধি যদি নতুন করে লাগু করতে হয় করুন, কিন্তু কোনোভাবেই দফা কমাবেন না। তার কারণ দফা কমানোর সঙ্গে যুক্ত হয়ে আছে বাহিনীর সংখ্যা। এক দফায় এতগুলি কেন্দ্রে ভোট করলে যথেষ্ট সংখ্যক বাহিনী দেওয়া যাবে না, আর বাহিনী না থাকলেই একদিকে কোভিড বিধি মানতে গিয়ে আরেকদিকে বড় সড়ো প্রাণহানির আশঙ্কা রয়ে যাবে নির্বাচনের হিংসার কারণে। যে হিংসার আঁচ আমরা পেয়েছি শীতলকুচি, আমাদেরকে যে শিহরণ জাগিয়ে গেছে আমাদের শির দাঁড়াতে, তাতে কথা স্পষ্ট যে দফা কমালে ঠিক কী হতে পারে। আর তৃণমূল কংগ্রেসের যাবতীয় কোভিড সংক্রান্ত আশঙ্কা যেন ওই একটি জায়গায় আটকে আছে, নির্বাচন ক দফায় হচ্ছে। এ নিয়ে আমাদের একটি বিশেষ প্রতিবেদন। দ্বিতীয় ঢেউয়ের গ্রাসে ভোটবঙ্গ, হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা, ঊর্ধ্বমুখী মৃতের সংখ্যাও। উদ্বেগজনক পরিস্থিতিতে ভোট পরিচালনা কোন পথে? কোভিড বিধি কি যথেষ্ট, নাকি প্রয়োজন আরও কঠোর পদক্ষেপ? 21-এর মহারণের ভোট সন্ত্রাসের সঙ্গে আচমকা করোনা পরিস্থিতিও ঘুম কেড়েছে নির্বাচন কমিশনের কর্তাদের। এই পরিস্থিতিতে রাজ্যের সমস্ত রাজনৈতিক দলের মতামত জানতে শুক্রবার বৈঠক ডেকেছিল কমিশন। এই অবস্থায় কমিশনের জারি করা কোভিড বিধি মেনে চলার অঙ্গীকার বিজেপির, সেই সঙ্গে বাকি দফার প্রার্থীদের প্রচারের সুযোগ যাতে পর্যাপ্ত হয় সে কথা ভাবতেও কমিশনকে আবেদন বিজেপির। প্রোটোকল তারা যা নির্ধারিত করবে সেটা আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা বলছি আমরা পুরোপুরি মানতে রাজি আছি। 30% ভোটাররা বা ক্যান্ডিডেটরা এখনো তাদের ভোট হয়নি, তাদের কোনোভাবে কিছু করা উচিত না যাতে তারা ডিসঅ্যাডভান্টেজ হয়ে যায়। বাকি দফাগুলিতে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোটার কার্ড পরীক্ষার দাবি বিজেপির। ডিস্টেন্সিংটা আরো রিজিড ভাবে মেনটেন করবে, তাই জন্য কিউগুলো আরো বেশি লম্বা হবে। ইলেকশন কমিশনের নির্ধারিত রুলিং দিয়ে দেখিয়ে দিয়েছি যে এটা কেন্দ্রীয় বাহিনী এটা খালি চেক করতে পারে। আর এটা ভোটবঙ্গে উদ্বেগজনক কোভিড পরিস্থিতিতে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায় বিজেপি। রাজস্থান থেকে লোক নিয়ে এসে কেন প্যান্ডেল হবে? কেন বা উত্তরপ্রদেশ থেকে লোক নিয়ে বা ঝাড়খণ্ড থেকে লোক নিয়ে এসে প্যান্ডেল হবে? বাংলাকে বাংলার মতো ভাবতে দিন। বাংলায় কোভিড ছড়াবেন না নরেন্দ্র মোদীজি। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে সর্বদলীয় বৈঠকে যোগ দিয়ে ফের ষষ্ঠ দফা থেকে বাকি 3 দফার ভোট একসঙ্গে করার দাবি তৃণমূলের। আমরা তাদের কাছে দাবি জানিয়েছি, আমরা তাদেরকে ব্যাখ্যা দিয়েছি যে আমাদের যে 3 দফা রয়েছে কালকের পরে তাকে একত্রিত করা, কিন্তু প্রচারের সুযোগ, যে প্রচার সেইটাকে অব্যাহত রাখতে হবে। উদ্বেগজনক কোভিড পরিস্থিতিতে ভোট পরিচালনায় ও প্রচারে সতর্কতা নিয়ে প্রথম সরব হয়েছিল বামেরাই। সম্ভব বড় ভিড়, হইচই পাকানো, প্রচারে না গিয়ে মানুষকে যেমন সচেতন করা, নির্বাচন কর্মীকে সচেতন করা, আক্রান্ত মানুষের পাশে দাঁড়ানো, স্বাস্থ্য পরিষেবা নিয়ে তাদেরকে সচেতন করার জন্য। সর্বদলীয় বৈঠকেও কোভিড বিধি মেনে চলা এবং করোনার বিধিনিষেধ মেনেই ভোটের সওয়াল বাম ও সংযুক্ত মোর্চার। ভয়াবহ রূপ ধারণ করছে, তাতে আমরা এই ব্যাপারে অবহিত। তার জন্য আমরা বলেছি আমরা মিটিং মিছিল এই সমস্ত দিক থেকে আমাদের কাছে যে নির্বাচন কমিশনের নির্দেশিকা আছে সেটা আমরা মেনে চলবো, কিন্তু কথা হচ্ছে তরফে নির্দিষ্ট করে গাইডলাইন জারি করা হচ্ছে এবং সেই গাইডলাইন মোতাবেকই বিভিন্ন রাজনৈতিক দল তাদের বিভিন্ন সভা সমিতি এবং তার পাশাপাশি যে সমস্ত রোড শো আছে তারা সেগুলো করবে। এবং সেই ক্ষেত্রে প্রত্যেক কটা রাজনৈতিক দল কমিশনের সঙ্গে সহমত যে কোভিড বিধি মেনেই আপাতত এই আগামী দিনে যেই বাকি 3 দফা রয়েছে সেই 3 দফার নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন প্রক্রিয়ার পাশাপাশি যে 3 দফার প্রচার প্রক্রিয়া রয়েছে সেই প্রচার প্রক্রিয়া চলবে। তো সমস্ত দিক থেকে দেখতে গেলে কমিশনের সঙ্গে কার্যত
কার্যত সহমত সমস্ত রাজনৈতিক দল। এই অবস্থায় দাঁড়িয়ে আগামী যে 3 দফার নির্বাচন আছে সেই নির্বাচনে এবার রাজনৈতিক দলগুলো তাদের যেই প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতি কতটা বাস্তবায়িত করবে তা নিয়ে এখনো প্রশ্নচিহ্ন থাকছে এবং তা নিয়েই মূলত নজর থাকবে আমাদের। ক্যামেরায় আমানের সঙ্গে বিট্টু রায় চৌধুরী, রিপাবলিক বাংলা, কলকাতা। আর এ নিয়ে উপস্থিত অতিথিদের সঙ্গে কথা বলবো। আমার সঙ্গে উপস্থিত যে অতিথিরা রয়েছেন আজকে আগে তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমার সঙ্গে রয়েছেন নীলাদ্রি ব্যানার্জি, রাজনৈতিক বিশ্লেষক, রয়েছেন দীপ্তাশ্ব যশ, রাজনৈতিক বিশ্লেষক, বিজেপির তরফ থেকে রয়েছেন অনিন্দ্য পুলক বন্দ্যোপাধ্যায় এবং সোমনাথ সিংহ রায় রয়েছেন তৃণমূলের তরফ থেকে। আমি প্রত্যেকের সঙ্গে কথা বলবো, কিন্তু তার আগে যে অগ্নিবাণ আজকে সাজিয়ে রেখেছি আমার অতিথিদের জন্য, সেই অগ্নিবাণে চোখ রাখবো। আজকের অগ্নিবাণ 1, কোভিড ঠেকাতে দফা কমানোই কি একমাত্র দাওয়াই? দফা নিয়ে তৃণমূলে এত মাথা ব্যথা কেন? অগ্নিবাণ 1। অগ্নিবাণ 2, কোভিড ঠেকাতে দফা কমানোই কি একমাত্র দাওয়াই? অগ্নিবাণ 3, আচ্ছা ভোট আর দফা নিয়ে এত কথা হচ্ছে, যেন মনে হচ্ছে যে ভোট আর এত দফায় ভোট বলেই যেন কোভিড বাড়ছে। মহারাষ্ট্রে ভোট নেই, দফাও নেই, কিন্তু কোভিডে রীতিমতো দফা রফা। মহারাষ্ট্রে ভোট নেই, কোভিড বাড়ছে কেন? আমার উপস্থিত অতিথিদের সঙ্গে আলোচনা আসবো। প্রথমে সোমনাথ বাবুর কাছে যাবো। সোমনাথ বাবু, দফা নিয়ে তৃণমূলের এত চিন্তা কেন? দফা কমালেই কোভিড কমে যাবে, মানে কোনো অ্যাসুরেন্স আছে কোভিডের দিক থেকে? আসলে অনির্বাণ, আসলে ভোট নিয়ে চিন্তা নয়, মানুষের তৃণমূলের আর আপনার বোঝার মানুষের নিয়ে তৃণমূল কংগ্রেস অবশ্যই সামনে বলবে। আর আপনারা তো দফা নিয়ে চিন্তা দিয়ে এসে আজকেও তো বলবেন পেয়ে গেছেন, তাহলে এক দফায় তাদের তো কোনো অসুবিধা নেই। এক দফা হলে ভালো হতো, তাড়াতাড়ি তাদের সমস্ত এমনি জিতেই গেছেন যখন বলছেন। এক দফা হলে অসুবিধা ছিল, তাদের তো কোনো প্রবলেম ছিল না, তারা জিতেই গেছেন বলে দাবি করতে। সোমনাথ বাবু, এক দফায় এই রাজ্যে কেন ভোট করা যায় না সে তো জানেন, সে তো বহুবার চর্চিত, বহু চর্চিত বিষয়। কত বড় বড় রাজ্য, পশ্চিমবঙ্গ থেকে বড় বিধানসভা বা পশ্চিমবঙ্গের কাছাকাছি মাপের বিধানসভার ভোট একটা দফাতেই হয়ে যায়, কখনো 2 দফাতে হয়ে যায়। এই রাজ্যে 8 দফা লাগছে এদেশের সমস্ত নজির ব্রেক করে। তার তো নির্দিষ্ট কারণ আছে সোমনাথ বাবু, জানেন তো। এই রাজ্যে হিংসার কি ঐতিহ্য ভোটে? না, হিংসার ঐতিহ্য কথাটা বলুন, ঐতিহ্য, এবং সেই ঐতিহ্যটা 2014-তে বিজেপি সরকারের ক্ষমতায় আসার পর 2016-র পর থেকে বেড়েছে। তার কারণ হচ্ছে যে বিজেপি সবসময় জানতানো, কারণ আমি অবশ্যই বিশ্বাস করি না ওই কি ছলে বলে কৌশলে, এই তিনটেই ছলও করতে, বল প্রয়োগ করতে, কৌশলও করতে, কেন কোনো প্রকারের পশ্চিমবঙ্গে ক্ষমতা থেকে হটাবার। আর আমি বলছি 10 দফা কেন, 1 দফা হয়ে যায় ওদের, অন্তত তার লাইন দিয়ে যেতে হচ্ছে না, সেটা তো বেটার হতো আমার। বেশ, আমি নীলাদ্রি বাবুর কাছে নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়, রাজনৈতিক বিশ্লেষক আমাদের সঙ্গে রয়েছেন। নীলাদ্রি বাবু, মনে হয় যে দফা নিয়ে তৃণমূল কংগ্রেসের যে এত মাথা ব্যথা, তার পিছনে আসলে কোভিড নয়, অন্য কোনো কারণ আছে? সোমনাথ বাবুরা অবশ্য বলছেন যে তৃণমূল কংগ্রেসের যাবতীয় মাথা ব্যথার একটাই কারণ, তারা মানুষের প্রাণ বাঁচাতে চান। যদিও রাজ্যের হাসপাতালগুলোর দিকে তাকালে অন্তত সে কথা মনে হচ্ছে না। নীলাদ্রি বাবু। না, দফা নিয়ে তৃণমূল কংগ্রেসের মাথা ব্যথা খুব স্পষ্ট। কেন? তার কারণ হচ্ছে যদি দফা কমে তাহলে বুথ পিছু কেন্দ্রীয় বাহিনীর সংখ্যাও কমবে, এবং বুথ পিছু কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা যদি কমে তাহলে ভোটে রিগিং করতে অনেক সুবিধে হবে। ঠিক যে কারণে তৃণমূল কংগ্রেস ব্যালটে ভোট চাইছে, এই দাবিও তাদের ছিল। ব্যালটে ভোট হলে তাদের রিগিং করতে সুবিধা হবে। তৃণমূল কংগ্রেস কার্যত এবার অনেকটাই কোণঠাসা, তাই তারা যেন তেন প্রকারেণ এই নির্বাচনে জিততে চাইছে, এবং কম দফা হলে তাদের রিগিং করে জিততে অনেক সুবিধে হবে। তারা যদি সত্যিই কোভিড নিয়ে সচেতন হতো তাহলে তৃণমূল কংগ্রেসের যে বিভিন্ন র্যালি হচ্ছে সেই র্যালিতে কোভিড সংক্রান্ত দূরত্ববিধি অন্তত তারা বজায় রাখত। আমি কিছুদিন গতকালই সম্ভবত মমতা বন্দ্যোপাধ্যায় একটি র্যালি দেখলাম, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় তার হুইল চেয়ারে যাচ্ছেন, মানুষ হাঁটছে, কিন্তু কোভিড সংক্রান্ত কোনো দূরত্ববিধি মেনটেন করা হচ্ছে না। এটা স্পষ্টভাবে প্রমাণ করে তারা কোভিড নিয়ে অতটা চিন্তিত নয়, তারা অনেক বেশি চিন্তিত তারা ক্ষমতায় এবার থাকতে পারবে না, বাংলা থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে ভোটে, সেই নিয়ে। আমি অনিন্দ্য পুলক বাবুর কাছে যাব, বিজেপির তরফ থেকে রয়েছেন আমাদের সঙ্গে। অনিন্দ্য পুলক বাবু, কোভিড নিয়ে নিশ্চিতভাবে
নিশ্চিতভাবে সতর্ক হওয়ার মতো বিষয় রয়েছে, কোভিড নিয়ে আশঙ্কিত হওয়ার মতো পরিস্থিতি রয়েছে, পরিসংখ্যান রয়েছে, কিন্তু কোথাও কি মনে হচ্ছে দফা নিয়ে বা দফা কমানো নিয়ে কোনো রাজনীতি রয়েছে, বা আপনারা যে দফা কমাতে চাইছেন না এর সঙ্গেও কি কোনো রাজনীতি রয়েছে? দেখুন, কোভিডটা তো সেই অর্থে কোনো ওষুধ আবিষ্কার হয়নি, কোভিডের জন্য সচেতনতাটাই একমাত্র রাস্তা আর কি। আর এই দফা বা এই সমস্ত জিনিসগুলো কিন্তু শুধুমাত্র এটাকে দিয়ে দেখলে হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় 2010 সালে আসার পর থেকে পশ্চিমবঙ্গের মানুষের যে ডিজায়ার, সেই ডিজায়ারটাকে কনস্ট্রাক্ট করেছেন। আমরা জানি সকলে যে ডিজায়ারটা কোনো ন্যাচারাল প্রসেস না, মানে হিউম্যান ইনস্টিংক্টের ডিজায়ার হয় না, এটাকে কনস্ট্রাক্ট করা হয়, ম্যানুফ্যাকচার করা হয়। তো এই যে মানুষের ডিজায়ারটাকে যেমন নানান রকম শ্রী দিয়ে ওরা এটাকে ডিজায়ারটা, অর্থাৎ এইগুলো ভোটটা আজকে এমন একটা জায়গায় দাঁড় করানো হয়েছে যে আজকে তুমি ভোটটা দিলে তার বিনিময়ে তুমি এগুলো পাবে। অর্থাৎ ভোটে বা আইডিওলজির কোনো ব্যাপার নেই, কোনো রাজনৈতিক দলের কোনো আইডিওলজির ব্যাপার নেই, পুরো ব্যাপারটাই হয়ে গেছে একটা গিভ অ্যান্ড টেকের মতন করে। তো এই মানুষের চাহিদাটাকে কনস্ট্রাক্ট করেছেন উনি। তো ফলত এখন উনি বুঝতে পারছেন কোথাও একটা ব্যাক অফ দ্য মাইন্ড হয়তো কাজ করছে যে এবারে হয়তো পাশাটা উল্টে যাবে আর কি। মানে মানুষ বলছে উল্টে গেছে, কিন্তু হয়তো সেই এরকম একটা জায়গা থেকে হয়তো খানিকটা ইনসিকিউর ফিল করছেন দেখে হয়তো এই যে দফা, হ্যাঁ এটা তো ঠিক, উনি নীলাদ্রিবাবু বললেন যে দফা কমলে পরে একসাথে হলে পরে সেখানে সত্যি অত পরিমাণ পুলিশ ডেপিউট করা যাবে কিনা, যেটা এখন যাচ্ছে যেহেতু ভাগ করা আছে সে কারণে যাচ্ছে। কোথায় সমস্যা আমরা বোধহয় কিছুটা বুঝতে পারলাম, আমরা জানিয়ে আলোচনা করছিলাম। আমি সোমনাথবাবুর কাছে যাবো, কিন্তু তার আগে একবার অনিন্দ্যবাবুর কাছে যাবো। অনিন্দ্যবাবু, যে অডিও টেপ প্রকাশ করা হচ্ছে আজকে আপনাদের দলের তরফ থেকে, আমরা শুনলাম অমিত মালভিয়ার সাংবাদিক বৈঠক, পার্থপ্রতিম রায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে কথোপকথন শীতলকুচিতে মৃত্যুর আগে এবং পরে, অর্থাৎ যে 4টি প্রাণ চলে গেছে দুর্ভাগ্যজনকভাবে ভোটের দিন, তার আগে এবং পরে কি করতে হবে, কিভাবে, এক কথায় বলতে গেলে অমিত মালভিয়া যেভাবে বলছিলেন যে কীভাবে মানুষের মনে ভয়ের সঞ্চার করতে হবে সংখ্যালঘু মানুষের মনে, যে বিজেপি এলে তাদের এদেশে থাকাটাই অসম্ভব হয়ে পড়বে, এনপিআর চালু হবে এবং তাদেরকে এদেশের নাগরিক হিসেবে স্বীকার করা হবে না, এবং এভাবে তাদেরকে উত্তেজিত করে প্রথমে তাদেরকে প্ররোচিত করা হিংসা, এবং তারপরে সেই হিংসার ঘটনা ঘটে যাওয়ার পর যখন 4 জনের প্রাণ গেছে তখন কিভাবে তা নিয়ে রাজনীতি করতে হবে। আমি সোমনাথবাবুর কাছে এরপরে যাওয়াটাই আমার অনেক সঙ্গত, কিন্তু আমার শুধু আপনার কাছে একটাই প্রশ্ন, আমি এই সূত্রের প্রশ্নটা আপনার কাছে সেরে রাখবো। কি মনে হচ্ছে অনিন্দ্য পুলক বাবু, কোভিড নিয়ে দফা কমানো নিয়ে যাবতীয় আপত্তির পিছনে কি আসলে এই কেন্দ্রীয় বাহিনী যারা এইভাবে প্রত্যেকটি হিংসার ঘটনাকে রুখে দিচ্ছে বা চক্রান্তকে রুখে দিচ্ছে? অ্যাবসলিউটলি, তোমার প্রশ্নের মধ্যেই তোমার সমস্তটা উত্তর রয়ে গেছে। বেসিক্যালি শিক্ষাটা তো দেয়নি তো, একটা ধর্মভীরু একটি জাতি আর কি, তাদের সেই ধর্ম নিয়ে তাদের একটা সেন্সিটিভ একটা অবস্থানে আছে, তার উপরে সেইটাকে উনি আরো চাগিয়ে দিচ্ছেন এইভাবে, শিক্ষার প্রসার ঘটাচ্ছেন না, তাদের যে মিনিমাম যে সুযোগ সুবিধাগুলো দেওয়ার কথা ছিল, যে রাইটস গুলো ছিল উনি সেগুলো দিচ্ছেন না, উনি ধর্মের জায়গা থেকে সুরসুরি দিয়ে নিয়ে গিয়ে, এটা কত বড় ভয়ঙ্কর, মানে আমি ভাবতে পারছি না এটা যে কি বিরাট চেহারা নিতে পারে, মানে এটা কিন্তু আমরা এখনো ঠিক কল্পনা করতে পারছি না। উনি যেই জায়গাটায় হিট করবার চেষ্টা করছেন, এত ঘৃণ্য, এত মানে ফ্যাসিস্ট, এরকম ফ্যাসিস্টদের তবু আমরা বলি যে ফ্যাসিস্টরা খালি দুজনকে মারতো আর কি, এক হচ্ছে জিউসদের মারতো আর এক হচ্ছে কমিউনিস্টদের মারতো, ইনি তো নিজের লোকেদের মারছেন। আমি ভাবতে পারছি না এই লোকগুলো তো পশ্চিমবঙ্গবাসী, তাদেরকে নিয়েও তাদের প্রাণের বিনিময়ে জাস্ট একটা ভোট জিততে হবে বলে, মানে একবার ক্ষমতায় আসতে বলে সন্ত্রাসকে এইভাবে ছড়াতে হবে শুধুমাত্র ক্ষমতার জন্যে। আমি শুধু একটা জিনিস শোনানোর চেষ্টা করব, আমি জানি না আমাকে উপস্থিত অতিথিরা তো বটেই, এবং আমার সঙ্গে আমি আমার পিসিআরকেও বলবো একই সঙ্গে একটু শুনে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে। আচ্ছা, আমি যদি এই মুহূর্তে একটা অডিও শোনানোর চেষ্টা করি আমার মোবাইল থেকে, কতটা অডিবল থাকছে আমার পিসিআরের সহকর্মীদের বলবো, শোনানো যাবে কি? ঠিক এই অডিওটি এই মুহূর্তে প্রকাশ করা হয়েছে বিজেপির তরফ থেকে, অমিত মালভিয়া এটি প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পার্থপ্রতিম রায়, কোচবিহারের জেলা সভাপতি, তার মধ্যে কথোপকথন। আমি আসবো সোমনাথবাবু, আপনার কাছে আসবো। আমি দেখি আমার দর্শকদেরকে আগে অডিওটা শোনাতে পারি কিনা। আমার পিসিআরের সহকর্মীদের কাছে অনুরোধ, অডিওটা কি শোনা যাচ্ছে? ভোটটা করো, তারপরে বিচার আমরা করবো। একদম আমি অ্যারেস্ট করাবো সব কটা সিআরপিএফকে। ডেড বডিগুলো এখন রেখে দাও, কালকে ডেড বডিগুলো নিয়ে র্যালি হবে, আজকে পরিবারগুলোকে বলবে কেউ ডেড বডি নেবে না। ঠিক সব থাকবে, এবং আজকে আগে ভোটটা করে দাও মাথা ঠান্ডা করে। একদম চালাকি হচ্ছে যাতে তুমি ভোটটা না করতে পারো, ভুলে যাও। একদম কাছি ফিল্ডে আমি পড়ে আছি।
এটা ছিল অডিওর একটি অংশ, আমি আরেকটি অংশ শোনাচ্ছি। লোকগুলো কারা? লোকগুলো কারা? আমাদেরই লোক, আমাদেরই লোক। তুমি এক কাজ করো, পুরো এফআইআর করবে লয়ারকে দিয়ে, নিজের ইচ্ছে মতো করবে না। ওকে ওকে এফআইআর বাড়ির লোক যেটা করবে আমি বলে দেবো আফটার ইলেকশন। ঠিক ঠিক এখনই পুরো স্টেটমেন্ট নিতে গেলে করবে না, ভালো করে এফআইআর করতে হবে লয়ারের সাথে কনসাল্ট করে, যাতে এগুলো ওদের কমান্ড জোন থেকে শুরু করে এসপি থেকে শুরু করে সব কটা পাচ্ছে, এসপি কেও বাঁচাতে হবে, আইসি কেও বাঁচাতে হবে। ঠিক ঠিক এখন মাথা ঠান্ডা করে ভোট করে হবে, এজেন্টদের চেঞ্জ দাও, সব বুথে তোরা নিশ্চিন্তে কাজ কর। সব বুথে এজেন্ডারে পড়ে নিয়ে দুটো যা গিয়ে বলে দেবো আমি যাচ্ছি, সব জায়গায় যাচ্ছি। মানুষ সত্য চারিদিকে গিয়ে বলি যে চিন্তা করার কোনো কারণে ভোটটা না দিতে পারেন যাতে, তার জন্য এরা এরকম করবে। ওরা এনপিআর করবে, ওরা ডিটেনশন ক্যাম্প করবে, তাই একদম একদম কোনো চিন্তা নেই। ঠিক আছে, আমি দেখে নিচ্ছি। এটা ছিল অডিওর একটি অংশ যা বিজেপির তরফ থেকে ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে, যা আমার কাছে চলে এসছে। আমি অডিওর আরেকটি অংশ শোনানোর চেষ্টা করব। মাথা ঠান্ডা করে ভোটটা করো, তারপরে এর বিচার আমরা করবো। একদম আমি অ্যারেস্ট করাবো সব কটা সিআরপিএফকে, ডেড বডিগুলো এখন রেখে দাও, কালকে ডেড বডিগুলো নিয়ে র্যালি হবে, আজকে পরিবারগুলোকে বলবে কেউ ডেড বডি। আরেকবার শোনাচ্ছি আমার অতিথিদের জন্য এবং আমার দর্শকদের জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় এবং কোচবিহারের তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি পার্থপ্রতিম রায়ের মধ্যে কথোপকথন শীতলকুচির ঘটনার দিন, অর্থাৎ যে চারজনের মৃত্যু হয় কেন্দ্রীয় বাহিনীর গুলিতে, সিআইএসএফ জওয়ানদের গুলিতে, সেই মৃত্যুর ঘটনার পর কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় তার জেলা সভাপতিকে দেওয়া নির্দেশে? ঠিক 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 সব থাকবে এবং আজকে আগে ভোটটা করে দাও মাথা ঠান্ডা করে। একদম একদম চালাকি হচ্ছে যাতে তুমি ভোটটা না করতে পারো, ভুলে যাও। একদম একদম কাছি ফিল্ডে আমি পড়ে আছি। এরা কারা করেছে? সিআরপিএফ। সিআরপিএফ সিআরপিএফ লোকগুলো কারা? লোকগুলো কারা? ওরা আমাদেরই লোক, আমাদেরই লোক। তুমি এক কাজ করো, পুরো এফআইআর করবে লয়ারকে দিয়ে, নিজের ইচ্ছে মতো করবে না। ওকে ওকে এফআইআর বাড়ির লোক যেটা করবে আমি বলে দেবো আফটার ইলেকশন। ঠিক ঠিক এখনই পুরো স্টেটমেন্ট নিতে গেলে করবে না, ভালো করে এফআইআর করতে হবে লয়ারের সাথে কনসাল্ট করে, যাতে এগুলো ওদের কমান্ড জোন থেকে শুরু করে এসপি থেকে শুরু করে সব কটা পাচ্ছে, এসপি কেও বাঁচাতে হবে, আইসি কেও বাঁচাতে হবে। ঠিক ঠিক এখন মাথা ঠান্ডা করে ভোট করে হবে, এজেন্টদের চেঞ্জ দাও, সব বুথে তোরা নিশ্চিন্তে কাজ কর। সব বুথে এজেন্ডারে পড়ে নিয়ে দুটো যা গিয়ে বলে দেবো আমি যাচ্ছি, সব জায়গায় যাচ্ছি। মানুষ সত্য চারিদিকে গিয়ে বলি যে চিন্তা করার কোনো কারণে ভোটটা না দিতে পারেন যাতে, তার জন্য এরা এরকম করবে। ওরা এনপিআর করবে, ওরা ডিটেনশন ক্যাম্প করবে, তাই একদম একদম কোনো চিন্তা নেই। ঠিক আছে, আমি দেখে নিচ্ছি। এক কথায় বলতে গেলে লোক খ্যাপানোর যাবতীয় উপাদান মজুত, এর মধ্যে লোক খ্যাপানোর যাবতীয় উপাদান মজুত। যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিচ্ছেন, তিনি বলছেন, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে বলছেন কোনো একটি নির্দিষ্ট জেলার দায়িত্বে থাকা এসপিকে এবং ওই এলাকার আইসিকে যেখানে ঘটনা ঘটছে ফাঁসাতে হবে, কোট আনকোট ফাঁসাতে হবে। এই অডিওর সত্যতা আমরা এখনো পর্যন্ত যাচাই করিনি, বিজেপির তরফ থেকে অডিও প্রকাশ করা হয়েছে, কিন্তু এই অডিও যদি সত্য হয় তাহলে নিশ্চিতভাবে বলতে হবে ভয়ঙ্কর। রাজ্যের প্রশাসনিক প্রধান তার দলের জেলা সভাপতিকে নির্দেশ দিচ্ছেন এসপিকে এবং আইসিকে ফাঁসাতে হবে, বলছেন এলাকায় গিয়ে প্রচার করতে যে ডিটেনশন ক্যাম্প করবে, এনপিআর করবে, বিজেপি ক্ষমতায় এলে এটা বলে প্রচার করতে হবে। যখন এমন একটি ঘটনা ঘটে গেছে, অর্থাৎ আরও বেশি মানুষ যাতে উত্তেজিত হয়ে পড়েন তেমন একটি সম্ভাবনা কিন্তু থেকে যাচ্ছে, বিপুল সম্ভাবনা থেকে যাচ্ছে এমন প্রচার চালালে। এবং মমতা বন্দ্যোপাধ্যায়, আমাকে শেষ করতে দিন সোমনাথ দা, আমি একবার সংক্ষেপে বলে কোভিড সংক্রমণের মুখে নির্বাচনের দফা নিয়ে তার জেলা সভাপতিকে করে কিছু কথা বলেছেন, তার কল রেকর্ডিং তো বাইরে বেরিয়ে আসছে, যেখানে কথোপকথনকারী ব্যক্তি খালি দুজন, এখানে প্রণয় পালের মতো কাউকে করেননি, কিন্তু যিনি অন্য দলের, তার দলের সভাপতিকে উনি ফোন করেছেন, সেই কল রেকর্ডিং তো বাইরে বেরিয়ে আসছে। এর থেকে বোঝা যাচ্ছে যে দলটার কি অবস্থা। এই অবস্থায় তার জন্য একটা ভরসা, এক হচ্ছে কেন্দ্রীয় বাহিনী নয়, রাজ্য পুলিশ দিয়ে ভোট হবে, তাহলে পঞ্চায়েত ভোটে রাজ্য পুলিশকে যেভাবে টেবিলের তলায় ঢুকিয়ে রেখে আমরা দেখেছি গণনা কেন্দ্রেও ছাপ্পা মারা চলছে, মানে প্রচুর ছাপ্পা মারার পরেও টিকতে না পেরে শেষে গণনা কেন্দ্রে ছাপ্পা মারছে না, মেকআপ দিতে কোথায় লেট হয়ে গেছিল। আর হচ্ছে যে একটি নির্দিষ্ট ধর্মীয় গোষ্ঠীর মানুষকে এদিকে তুলে যাকে একটা দাঙ্গা পরিস্থিতি সৃষ্টি করা যায়। আমি এখান থেকে সোমনাথ বাবুর কাছে যাবো। সোমনাথ বাবু, রাজ্যের মুখ্যমন্ত্রী হতেই পারেন, তার দলের জেলা সভাপতি, তিনি তাকে অনেক রাজনৈতিক নির্দেশ দিতে পারেন, কিন্তু এমন নির্দেশ দিতে পারেন এসপিকে ফাঁসাতে হবে, আইসিকে ফাঁসাতে হবে,
যে এলাকায় প্রচার করে দে, মুখ্যমন্ত্রী বলেছেন তুই তুকারি করে, আমি তাই বলছি, যে এলাকায় প্রচার করে দে বিজেপি ক্ষমতা এলে এনপিআর করবে, ডিটেনশন ক্যাম্প করবে, এমন একটা ঘটনা, এমন একটা ভয়ঙ্কর উত্তেজক পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে বলছেন এলাকায় গিয়ে প্রচার করে দিতে। নির্বাচনের দিন প্রচার করা তো আরো অন্যায়। ভোট গ্রহণ প্রথমত চলছে। অনির্বাণ প্রথমত যে আপনি নিজেই বলছেন এই সত্যতা আপনি যাচাই করেন, সুতরাং একটা একটা দেখাবেন আর সেটাকে আমাকে মানুষদের কথা বলতে হবে, সেটা আজকে আর একটা কথা। এই যে অমিত মালব্য ভদ্রলোক এই বসিরহাটের একটা ঘটনা ঘটার সময় ভোজপুরি সিনেমার একটা ছবি দিয়ে বলেছিলেন কোভিড রোগীরা একেবারে সরাসরি গিয়ে ভোট দিয়ে আসতে পারেন, কোনো অসুবিধা নেই। নির্বাচন কমিশন নাকি এমন প্রভিশন করে রেখেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী, এই মুহূর্তে যার দল কোভিডের জন্য, কোভিডের আশঙ্কায় নির্বাচনের দফা কমাতে চায়, আর যাতে কেন্দ্রীয় বাহিনী পাওয়া যাবে না এবং হিংসা বাড়তে পারে বলে পাল্টা আশঙ্কা বিরোধী শিবিরের, বিজেপি সহ, বাম, কংগ্রেস সহ বিরোধী শিবিরের। শুনেনি মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কী বলেছেন আজকে নির্বাচনী সভায়। আর কোভিড হলে কিন্তু ভোট দিতে পারবেন। 6টা থেকে একটা টাইম আছে, 6টা থেকে 6:30। যারা কোভিড পেশেন্ট তারা মাস্ক পরে গিয়ে, গ্লাভস পরে গিয়ে ওখানে ইলেকশন কেন্দ্রেও দিচ্ছে। সুতরাং দিয়ে সেইভাবে সিস্টেম করে আপনারা কিন্তু ভোটটা দেবেন, কোনো অসুবিধা নেই। কোভিড হলেও ভোট দেওয়ার কোনো অসুবিধা নেই। একমাত্র যার ধরুন খুব সিরিয়াস, হয়তো বিছানা থেকে উঠতেই পারছে না, সেটা আলাদা ব্যাপার। আদারওয়াইজ কিন্তু প্রত্যেকে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমাদের প্রতিনিধি বিট্টু চৌধুরী নির্বাচন কমিশনের যে সাংবাদিক বৈঠক, সেখানে প্রশ্ন তুলেছিলেন। নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে যে এমন কোনো প্রভিশন তাদের তরফ থেকে রাখা নেই, এভাবে কোভিড আক্রান্ত রোগীরা ভোট দিতে আসতে পারেন না, ভোট দিতে যেতে পারেন না। আমার প্রশ্ন উপস্থিত অতিথিদের কাছে, আমি এক এক করে আসবো। নীলাদ্রিবাবুকে দিয়ে শুরু করি। নীলাদ্রিবাবু, একদিকে কোভিড আতঙ্ক, কোভিডের আশঙ্কায় দফা কমানোর নিদার, অন্যদিকে মুখ্যমন্ত্রীর নির্বাচনের দিন একটি অত্যন্ত দুঃখজনক ঘটনা, 5টি মানুষের প্রাণ চলে যাওয়ার পর নির্দিষ্টভাবে 4টি মানুষকে নিয়ে প্ল্যান প্রোগ্রাম দলের জেলা সভাপতির সঙ্গে, এবং ফাঁসিয়ে দিতে হবে এসপি এবং আইসিকে, তার নির্দেশ। না না, আসলে অনির্বাণ, আমি যেটা বুঝতে পারছি না, উনি তো রাজ্যের মুখ্যমন্ত্রী, অস্থায়ী মুখ্যমন্ত্রী হলো মুখ্যমন্ত্রী, তা তিনি কি করে বলতে পারেন এই ধরনের কথা, যে কথা নির্বাচন কমিশন বলেননি। উনি একদিকে ডিটেনশন ক্যাম্পের কথা বলছেন, সেরকম কোনো অ্যানাউন্সমেন্ট হয়নি, অন্যদিকে এই ধরনের কথা বলছেন যে কোভিড রোগীরা গিয়ে ভোট দিতে পারেন, তার আগে উনি কেন্দ্রীয় বাহিনীকে ঘেরাও করার কথা বললেন। ওনার তো একটা মিনিমাম রেসপন্সিবিলিটি মুখ্যমন্ত্রী হিসেবে রাখা উচিত। এটা কিন্তু কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখে শোভা পায় না। ওনার এরপর আর মুখ্যমন্ত্রী থাকার নৈতিক অধিকার আছে বলে আমার মনে হয় না। আমি চলে যাব এক এক করে আমার বাকি অতিথিদের কাছে। দীপ্তাংশুবাবুর কাছে যাবো। দীপ্তাংশুবাবু, মানে আমি বুঝতে পারছি না যে মানে উনি কি ভোটে জেতার জন্য এত বেশি মুখিয়া হয়ে গেছেন যে উনি এখনো অর্থায়ী, আমাদের দায়িত্ব এখনো ওনার ওপর, সেই ন্যূনতম ভাবনা, সেই দায়িত্ব বোধ উনি দেখাতে পারছেন না। যে উনি বলছেন সব রকম ভেঙে দাও, কখনো বলছেন কেন্দ্রীয় বাহিনীকে ঘেরাও করো, কখনো বলছেন করোনা হলেও পুলিশ মাস্ক পরেই চলে যাওয়া যাবে। যারা গণহত্যা করলো তাদের সম্পর্কে আপনার বক্তব্য কি? ভাস্কর বাবু দাঁড়ান, আপনি আবার যদি আমার কথা বলার মাঝে বলেন, আমি কিন্তু আবার আপনাকে শেষ করব। যদিও আপনাদের কথা কেউ শুনছে না, আপনি আমাকে আটকাতে পারেন, ধৈর্য ধরে শুনুন, শুনে না। ধৈর্য ধরা অভ্যেস করুন। শাসক দল হয়েছেন, ধৈর্য হারিয়ে ফেলেছে, ধৈর্য ধরা অভ্যেস করুন। তো অনির্বাণ দা, আমার যেটা একটা ভাস্কর বাবুকে একটা প্রস্তাব দিই বরং আমি আমার পক্ষ থেকে। ভাস্কর বাবু দেখুন ওনার দলের সাথে কথা বলে যেটা ওনারা পারবেন কিনা। ভাস্কর বাবুরা বলছেন যে করোনার কারণে যে 3 দফা, ষষ্ঠ, সপ্তম, অষ্টম একসাথেই ভোট করে দেওয়া হোক। আমি একটা প্রস্তাব দিচ্ছি ভাস্কর বাবু, এটা নিয়ে আপনাদের কি মন্তব্য হয় যে করোনা যখন এত বাড়াবাড়ি হয়েছে এবং মমতা ব্যানার্জি যখন করোনা এতটাই চিন্তিত এবং উনি বারবার বলছেন এসে করোনা ছড়াচ্ছে, এটাকে স্পেশাল ট্রেন এসছে, করোনা এক্সপ্রেস এসছে, প্রধানমন্ত্রী এখানে, তাহলে কি আমরা থালা বাজাবো, থালা বাটি বাজাবো কি, তাহলে করোনা চলে যাবে? আচ্ছা ভাস্কর বাবু, আমি শেষ দিকে চলে এসেছি। দীপ্তাংশুবাবু শেষ দিকে চলে এসেছি। দীপ্তাংশুবাবু, আমি ভাস্কর বাবুর কাছে আমার একটাই প্রশ্ন আছে। ভাস্কর বাবু, ধরে নিলাম কোচবিহারের এসপি মুখ্যমন্ত্রীর পছন্দ মতো নন, নির্বাচন কমিশন পরিবর্তন করে দিয়েছেন, পছন্দ করেন না, আইনশৃঙ্খলা পছন্দ করেন না, তার জন্য ফাঁসাতে হবে?
ফাঁসাতে হবে, কথাটাকে আপনি রেসপন্সিবল করা হবে, এটাকে মনে করুন। আর দ্বিতীয় কথা, আমরা থালা বাজাবো না বাটি বাজাবো নাকি ভাস্কর বাবু, ভাস্কর বাবু, আমরা ভ্যাকসিন বার করবো, আমরা ভ্যাকসিন বার করেছি ভাস্কর বাবু, আমরা আমি মনে করে নিতে পারি, আমার কোনো আপত্তি নেই। ভ্যাকসিন বার করেছি। ভাস্কর বাবু, আমি মনে করে নিতে পারি, আমার কোনো আপত্তি নেই, কিন্তু দেশের আইন সংবিধান এভাবে ডিকশনারি চেঞ্জ করে নেবেন কি? ফাঁসাতে হবে কি রেসপন্সিবল করতে হবে, এটা কি মেনে নেবেন? দেশের আইন সংবিধান নির্বাচন কমিশন আমি জানি না মানবেন কিনা। আমি একদম শেষ দিকে চলে এসেছি। অনিন্দ্য পুলক বাবু, অনিন্দ্য পুলক বাবু প্লিজ, অনিন্দ্য পুলক বাবু প্লিজ, অনিন্দ্য পুলক বাবু। বিরাট বড় ভাষাবিদ আর কি। হ্যাঁ, আমি না জাস্ট ছোট্ট একটা কথা বলতে চাইছি। আমার আজকের এই বক্তব্যের পরে যেটা ঘটতে পারে বলে আমার মনে হচ্ছে, অনেক তৃণমূল কর্মী আছেন যারা এটাকে কাউন্টার করবেন, এবং এর ফলে যদি টিএমসির সিট কমে তাহলে আমি খুব একটা আশ্চর্য হব না। এখনো কিছু ভদ্র মানুষ তো আছেন তো টিএমসিতে, তারা কিন্তু এই বক্তব্যটাকে আমি আবার মনে করে দিচ্ছি, এটা একটা ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে এত বড় বিশ্বাসঘাতকতার নিদর্শন হয়তো হাতে গুনে পাওয়া যাবে। ফলে এটা কিন্তু তৃণমূলকেও এফেক্ট করবে, এইটা জাস্ট আমি বলে দিতে চাইছি, এবং তার একটা রিফ্লেকশন ভোটে দেখা যাবে। আমার সময় যেহেতু একদম শেষ, আমাকে এখানেই শেষ করতে হচ্ছে। প্রত্যেকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। অনিন্দ্য পুলক বন্দ্যোপাধ্যায়, দীপ্তাশ্বর যশ, ভাস্কর রায়চৌধুরী এবং নীলাদ্রিদা আমাদের সঙ্গে ছিলেন, নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়। আর সোমনাথ বাবু আজকের মতো রেগে মেগে আসর ছেড়েছেন। জানি না সোমনাথ বাবু ডাক পড়লো কিনা, কিন্তু আমার এই অনির্বাণের অগ্নিবাণ শেষ করার সময় হয়ে গেল। এবং অনির্বাণের অগ্নিবাণ শেষ করার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, আজকে একটা প্রথা ভাঙা প্রচারে এই রাজ্যে এসছেন, এবং বলা যায় এই শহরে এসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনটি বৈঠক তিনি করবেন একেবারে সাধারণ নাগরিকের ঘরে ঢুকে গিয়ে। একটি প্রাইভেট হাউজিং, একটি বেসরকারি হাউজিংয়ের ভিতরে যাচ্ছেন, আরেকটি বেসরকারি হাউজিংয়ে যাচ্ছেন, একটি পাড়ায় যাচ্ছেন, এবং জানতে চাইছেন নাগরিকদের কাছ থেকে তাদের সুযোগ সুবিধা কথা। এই সমস্ত বৈঠকে আমরা থাকবো সরাসরি, রিপাবলিক বাংলা আপনাদের সঙ্গে সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রীর যাবতীয় এই বৈঠকগুলির প্রতি মুহূর্তে খুঁটিনাটি তুলে ধরবার জন্য আমাদের প্রতিনিধিরাও থাকবেন। সঙ্গে থাকুন রিপাবলিক বাংলায়।